Hey student, welcome to online class. I'm Alabin, assistant teacher English, Haji Munir Ali and Saifur Rahman High School, Juri Moluribazar. Hey student, we are out of class because of coronavirus pandemic. To continue our studies, I would like to present you important topics on narration from English second paper. Narration is a topics which is included class 8, class 9, class 10. So তিন বিষয়ের তিন শ্রেণীর স্টুডেন্টে উপকৃত হবে আর before going through the details, I would like to give you some basic information about narration. Narration এর কিছু basic information আমি তোমাদের দিতে চাই. Narration means উক্তি. Narration means উক্তি কথা. দুইটা জিনিস আছে narrationের মধ্যে. দুইটা একটা হচ্ছে indirect speech and direct speech. Direct speech and indirect speech. স্টুডেন্ট স্পিচ দুই প্রকার, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ হচ্ছে বক্তার হুবহু কথাটা তুলে ধরা, বক্তার হুবহু কথাটা তুলে ধরা, এটাই হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ফর এক্সাম্পল, আমি যদি উদাহরণ হিসাবে দেই তাহলে রনি সে আই অ্যাম ইল, ডাইরেক্ট স্পিচ। এটা রনি সেড আই মিল, রনির হুবহু কথা, ডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে যখন এটা সমাধান করা হবে যে রনি সেড অর টোল্ড, রনি টোল্ড দ্যাট হি ওয়াজ ইল, সেটা হবে ইনডাইরেক্ট স্পিচ। মানে বক্তার হুবহু কথা যখন অন্যজন বলবে, আমি বলবো, অন্যজন বলবে তার হুবহু কথাটা, তখন সেটা ইনডাইরেক্ট স্পিচে হয়। তো এখন আমরা যেটা ন্যারেশনের যে জিনিসটা আমরা খুব আমাদের জানার দরকার, বিশেষ করে যে এর যে দুইটা পার্ট আছে, পার্টটা আমাদের চিনতে হবে। কারণ অনেকেই দেখা যাচ্ছে যে রুলস পড়ে পার্ট চিনে না, তখন কি সমস্যাটা হয়? তখন সমস্যা হয় যে এক্সারসাইজ করতে গেলে সে কোনটা থেকে চেঞ্জ করবে, কি করবে সেটা সে বুঝতে পারে না। তো ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের দুইটা পার্টস আছে। একটা পার্ট হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমরা এটাকে সংক্ষিপ্ত করে আরবি আরএস দিলাম। আমাদের মনে রাখতে হবে এটা রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টেড স্পিচ। কারণ আমরা যখন রুলসগুলো পরিবর্তন করতে যাব, আমরা যখন ডাইরেক্টকে ইনডাইরেক্ট করতে যাব, তখন কিন্তু আমাদের চিনতে হবে। এখন অনেকে হয়তো ভাবতে পারে যে এখানে প্রথমেই শুধু রিপোর্টিং ভার্ব থাকবে, তারপরে হচ্ছে রিপোর্টেড স্পিচ থাকবে, এরকম করতে হয়তো করতে পারে, কিন্তু তা না। কারণ রিপোর্টেড স্পিচটা কিন্তু প্রথমেও থাকতে পারে, তারপরে হচ্ছে রিপোর্টিং ভার্ব থাকতে পারে। তাহলে আমরা চিনবো কিভাবে কোনটা রিপোর্টিং ভার্ব, কোনটা রিপোর্টেড স্পিচ? তাহলে আমরা চিনবো কিভাবে? আমরা চিনবো হচ্ছে যেটার উপরে ইনভার্টেড কমা থাকবে। ইনভার্টেড কমা, দেখো স্টুডেন্ট, অ্যাজ ইউ আর দ্য স্টুডেন্ট অফ হাই সেকশন, সেহেতু সবাই ইনভার্টেড কমা সম্পর্কে আছে, কারণ আমাদের 6 থেকেই পাঞ্চুয়েশন শুরু, আমরা সবাই সম্পর্কে অবগত। ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা মধ্যে যে লাইনটা থাকবে সেটা কি? রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। আর ইনভার্টেড কমার বাইরে যে লাইনটা থাকবে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো এখন যদি আমরা রুলসের দিকে যাই, ন্যারেশনের রুলসের দিকে যাই, তাহলে প্রথমে আমাদের টেন্সের পরিবর্তন করতে হয়, পার্সনের পরিবর্তন করতে হয়, কিছু শব্দের, যেমন দিস থাকলে দ্যাট হয়, যেটা আমরা পর্যায়ক্রমে আসবো। ওকে, ফার্স্ট দ্য রুলস, দ্য চেঞ্জ অফ টেন্স। ওয়ান, টেন্সের পরিবর্তন। ডিয়ার স্টুডেন্ট, আই হোপ দ্যাট সবার টেন্স সম্পর্কে খুব সুন্দর ধারণা আছে।
কারণ টেন্সের গঠনগুলো আমরা খুব ছোটবেলা থেকেই 6 থেকে আমাদেরকে শেখানো হয়। তো যদি কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই আই উইল সাজেস্ট ইউ দ্যাট ইউ উইল সলভ দিস প্রবলেম, বিকজ তুমি যদি টেন্সের রুলস না জানো তাহলে কিন্তু তুমি ন্যারেশন করতে পারবে না। কারণ হচ্ছে যে আমাকে চিনতে হবে ফার্স্ট আই হ্যাভ টু আইডেন্টিফাই হোয়াট টাইপ অফ টেন্স ইট ইজ, আইদার ইট ইজ প্রেজেন্ট টেন্স অর পাস্ট টেন্স অর ফিউচার টেন্স। তুমি যদি টেন্স আইডেন্টিফাই না করতে পারো তাহলে তুমি পরিবর্তন করতে পারবে না, আর পরিবর্তন করতে যখন পারবে না তখন তো তুমি ন্যারেশন কিছুই বুঝলে না, তো রুলস পড়েও কিন্তু তুমি করতে পারবে না। এই কারণে আমি তোমাদেরকে বলবো যে তোমার যদি কোনো সমস্যা থাকে টেন্সে, তুমি অ্যাটলিস্ট স্ট্রাকচার অ্যান্ড এক্সাম্পল, আমি আবার বলতেছি অ্যাটলিস্ট স্ট্রাকচার অ্যান্ড এক্সাম্পলটা শিখে রাখবা, তাহলে তুমি ট্যাগ কোয়েশ্চন করতে পারবা, তুমি ন্যারেশন করতে পারবা, অনেকগুলাই করতে পারবা। তারপরে ধীরে ধীরে, আমি বলতেছি না যে বাংলা চেনার উপায় জানার দরকার নাই, অবশ্যই আছে। আমি বলবো বাংলা চেনার অবশ্যই আছে, কারণ ইংরেজি থেকে আমি যদি বাংলা থেকে ইংরেজি করতে যাই তখন আমার চেনার উপায়টা লাগবে। কিন্তু আমি এখন বলতেছি যদি মানে খুব সমস্যা হয় টেন্সে, তাহলে অবশ্যই যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রাকচার এক্সাম্পলটা চিনে রাখতে হবে। ওকে, টেন্সের পরিবর্তন, ফার্স্ট যে পরিবর্তনটা আমরা সেটা নাম্বার রুলস 1 যদি আমরা করি, রুলস 1টা হচ্ছে যে রিপোর্টিং ভার্ব। যদি ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সামনে অবশ্যই আমি আশা করি তোমরা অবশ্যই বই খাতা কলম সামনে নিয়ে বসে আছো, তাহলে আমার এই কথাগুলো তোমরা যদি লিখেও নাও, আর ওয়েবসাইটে তো আমার ভিডিও এটা পাবাই, অবশ্যই তোমরা বারবার দেখতে পারবা। আর হচ্ছে এখন তুমি খাতায় লিখে নিলেও তোমার রাইটিং স্কিলটা বাড়বে। তো টেন্সের পরিবর্তন যেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব তো আমি আগেই বলছি, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অর ফিউচার টেন্স হয়, আমি আবার বলতেছি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অর ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন আমরা যদি একটা সেন্টেন্স লিখি যে রবি says I am Robi says I am ill. Dear student, এটা দেখো Robi says I am ill. তো এটা রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ কি হচ্ছে এটা আমি পূর্বেই বলেছি। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এটা যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এখানে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। কিভাবে দেখো, আমি যদি লিখি রবি says ইনভার্টেড কমা হয়ে উঠবে দ্যাট, আই পরিবর্তন হবে সাবজেক্টের সাথে। এটা আমরা যখন পার্সনে পরিবর্তন করব তখন আমরা আরো একটু ডিটেইলস বলবো যে রবি says that he is ill. রবি says that he is ill. তো এটা কিন্তু আমি এখানে কিন্তু স্টুডেন্ট এখানে কিন্তু আমি টেন্সের পরিবর্তন করি নাই। কেন করি নাই সেটা তোমাদেরকে আমি বলছি। তো এটা গেল 1 নাম্বার রুলস। এরপরে যেটা আমাদের আমূল পরিবর্তন হয় রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়। ঠিক আছে, তো আমি যদি লিখি যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে reported speech present indefinite হলে past
রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট হবে। এবার কনসিকুয়েন্টলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আরও কিছু অক্সিলারি ভার্বগুলো আমাদের একটু খেয়াল করতে হবে, বিশেষ করে মডাল অক্সিলারি ভার্ব। এটা তোমরা সবাই চিনো মডাল অক্সিলারি ভার্বগুলো। ক্যান থাকলে কুড হবে, শ্যাল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে, মে থাকলে মাইট হবে, মাস্ট থাকলে একটু ব্যতিক্রম আছে, মাস্ট থাকলে হ্যাড টু হয়। তা মাস্ট হচ্ছে চিরকালীন বাধ্যবাধকতা যদি হয় তাহলে মাস্ট থাকলে মাস্টই হবে, আর যদি চিরকালীন বাধ্যবাধকতা না হয় তাহলে মাস্ট থাকলে হ্যাড টু হবে। তো এই বিষয়গুলো টেন্সের এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আমরা টেন্সের পরিবর্তনগুলো আমরা বুঝলাম। এই পর্যায়ে আমরা পার্সনের পরিবর্তনগুলো বুঝব। পার্সনের পরিবর্তন Before going through the details, I would like to give you information about person. Person আমরা সবাই জানি person is of three kinds, তিন প্রকারের, first person, second person, third person. আমরা first person, তুমি second person, সে বা তারা পৃথিবীর সকল নাউন থার্ড পারসন। তো পার্সনের পরিবর্তনটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমরা টেন্স যখন করছি তখন আমরা সরাসরি আমরা রিপোর্টিং ভার্ব দেখছি, যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় বা পাস্ট টেন্স হয় তাহলে কি রুলস। এখন আমরা রিপোর্টেড স্পিচটা দেখব। আমি যদি একটা সেন্টেন্স লিখি তাহলে পরে স্টুডেন্ট টেন্সের যে রুলসগুলো লিখছি, তো আমরা এখন যদি উই ক্যান গো টু থ্রু দ্য এক্সাম্পল যদি আমরা যাই তাহলে লিখি আমরা নাফিজা সেড I am writing a letter. Nafiza said I am writing a letter. তো এটা আমরা যে রিপোর্টিং ভার্ব, এটা কিন্তু পাস্ট টেন্স আছে, কারণ সে তিনটা ফর্ম আমরা জানি, সে, সেড, সেড। তো এখানে আমার দুই নাম্বার ফর্ম আছে, নাফিজা সেড ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে পাস্ট ইনডিফিনিট, দ্যাট মিন্স ফার্স্ট টেন্স। যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমরা কি লিখবো, আমি যেটা সলভ করি এটাতে ডাইরেক্ট, আমরা যেটা ইনডাইরেক্ট করি, নাফিজা told that, একটা জিনিস আমি বলি, অনেকে এখানে সেইডে সেইডে লেখে, টোল্ড লেখে, তবে সেইড আর টোল্ডের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে সেইডও হবে টোল্ডও হবে, তো টোল্ডটা শ্রেয় মানে অধিকতর ভালো। তো নাফিজা told that she, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে আমি বলছি কি যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচ, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে, তাহলে কি হবে, she was writing a letter. She was writing a letter. তো এরকম ভাবে তোমরা অন্য অনেক এক্সাম্পলও করতে পারো। যেমন যদি আমি বলি যে রবি সেড আই উইল গো দেয়ার, তাহলে হবে রবি সেড দ্যাট হি উইল আছে, আমরা জানি উইল মডেল অক্সিলারি ভার্ব, তাহলে হি উড, উইলের জায়গায় কি হবে, হি উড ডু দ্য ওয়ার্ক। তো এইভাবে আমরা টেন্সের সমাধান করব, টেন্সের রুলগুলো পরিবর্তন করব। তো এখন যে আমরা রুলসটায় যাব সেটা হচ্ছে পার্সনের পরিবর্তন। একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে
পার্সনের পরিবর্তন, আমরা পার্সনের পরিবর্তন করব। আমরা পূর্বে আমরা আলোচনা করলাম টেন্সের পরিবর্তন, এখন আমরা আলোচনা করব পার্সনের পরিবর্তন। বোঝার সুবিধার্থে আমি এখানে 3টা সেন্টেন্স লিখছি এবং 3টা সেন্টেন্সের আমি অ্যারো চিহ্ন দিয়ে বুঝাই দিয়েছি কার সাথে কার পরিবর্তন। তাহলে প্রথম সেন্টেন্সটা আমি লিখেছি, রুমানা said to me I like tea। রুমানা আমাকে বললো আমি চা পছন্দ করি। এই আইটা ফার্স্ট পারসন, আইটা ফার্স্ট পারসন। তাহলে এই প্রথম রুলসটা হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তন হবে। তাহলে আই পরিবর্তন হবে রুমানার সাথে, যেহেতু এটা ফার্স্ট পারসন। আমরা তো জানি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, সে বা তারা পৃথিবী সবকিছু থার্ড পারসন। তাহলে আই বার পরিবর্তন হবে রুমানার সাথে, এটা পরিবর্তন হয়ে হবে সি। যেহেতু রুমানা মেয়ে, তাহলে এখানে আই রুমানার সাথে পরিবর্তন হয়ে কি হবে সি। এরপরে যেটা সেটা হচ্ছে যে সেকেন্ড পারসন। এরপরে কি, এটা হচ্ছে সেকেন্ড পারসন। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে পরিবর্তন হবে। আমি আবার বলি, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, দ্যাট মিন্স ইউ হয়, তাহলে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে পরিবর্তন হবে। তাহলে এখানে ইউ পরিবর্তন হবে ঝুমার সাথে, হবে কি সি। আর এখানে আমি একটা সেন্টেন্স লিখছি, কিন্তু সেন্টেন্স আমি কোথাও অ্যারো চিহ্ন দেই নাই, তাহলে একটা সাসপেন্স থাকতে পারে। এখন হয়তো যারা এই রুলসগুলো সম্পর্কে কিছুটা অবগত তারা হয়তো বুঝে ফেলছে, আর যাদের এটা সম্পর্কে অতটা ধারণা হয় নাই তারা হয়তো বলতে পারেনি স্যার ফার্স্ট পারসন এখানে গেল, সেকেন্ড পারসন এখানে গেল, থার্ড পারসন কোথায় গেল। তো থার্ড পারসনের রুলসটা হচ্ছে রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট থার্ড পারসন হলে এক্ষেত্রে পারসনের কোনো পরিবর্তন হবে না। আমি আবার বলতেছি যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট থার্ড পারসন হলে রিপোর্ট এই ইনডাইরেক্ট করতে গেলে পারসনের কোনো পরিবর্তন হবে না, শুধু টেন্সের পরিবর্তন হবে। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এটা ডাইরেক্ট, আমরা যদি ইনডাইরেক্ট করি তাহলে আমরা লিখব রোমানা, নিচে দুটো মুছে ফেলাই তোমাদের বোঝার সুবিধার্থে, নিচের এই দুইটা লাইন আমি মুছে ফেলাই। রোমানা told me that, আই পরিবর্তন হবে কার সাথে, সাবজেক্টের সাথে, রোমানার সাথে, তাহলে হবে কি she, আর এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে রুলস আমরা আগেই বলছি টেন্সের রুলসটা, রিপোর্টিং বা পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচ, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে কি হবে, she liked tea। তো এটা আমরা পারলাম। তো আমরা নিচে আরেকটা আমরা সমাধান করি সেকেন্ড পারসনেরটা, যে লাইনটা আবার লিখি, কামাল said to me you are good student, you are good student, শেষে ফুল স্টপ ইনভার্ট কমা দিয়ে আটকায় দিলাম। তাহলে কামাল said to me you are good student, তুমি একজন ভালো ছাত্র। তাহলে আমি এটা কি করব, আমি এটা করব এটা আছে ডাইরেক্ট, ইনডাইরেক্ট করতে গেলে লিখব কি কামাল told me that, এই ইউটা কি সেকেন্ড পারসন, ইউটা আমার পরিবর্তন হবে অবজেক্ট সাথে, মির সাথে। তাহলে মি এর সাবজেক্ট কি আই, তাহলে ইউ আর আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে পাস্ট ইনডিফিনিট, আই
was good student. ব্ল্যাকবোর্ড ছোট জায়গা হয় না, তাই আমি লিখলাম কামাল told me that I was good student. So আর যদি এটা থার্ড পারসন হতো আমি এরকম লিখতাম কামাল said to me he is good student, তাহলে হি আর পরিবর্তন হতো না। তো আমরা পার্সনের এভাবে আমরা পার্সনের পরিবর্তনটা করব। ডিয়ার স্টুডেন্ট, কিছু নৈকট্য সূচক ওয়ার্ড আছে যেগুলো আমরা পরিবর্তন করব। বইতে তো অবশ্যই তোমরা দেখে নিবে, কারণ আমাদের এই ক্লাসের মধ্যে তো আমরা সম্পূর্ণটা দেখাতে পারতেছি না। যাই হোক, ওয়ার্ডগুলো হচ্ছে দিস থাকলে হয় কি, দিস থাকলে হয় দ্যাট, দিস থাকলে দ্যাট হয়, এরকম কিছু নৈকট্য সূচক বাক্য আছে। হেয়ার থাকলে দেয়ার হয়, তারপরে হচ্ছে থাকলে কাম থাকলে গো হয়, হাইডার থাকলে দাইদার হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, তারপরে কাম থাকলে গো হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, ইস্টারডে থাকলে প্রিভিয়াস ডে হয়। এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে দেখে নিবে। আর হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা যে এতক্ষণ যেটা পড়ছি ভালো করে তোমরা মনোযোগ দিয়ে দেখবে। ডিয়ার স্টুডেন্ট, এতক্ষণ যে রুলসগুলো আমরা নিয়ে আলোচনা করলাম সেগুলো সব সেন্টেন্সেরই এর মধ্যে আছে, বেসিক রুলসগুলো আছে, টেন্সের পরিবর্তন আছে, পার্সনের পরিবর্তন আছে। তবে আমরা সরাসরি যেটা বলতে পারি যে সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলসটাই এরকম। আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম আমাদের আর অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য আলাদাভাবে রুলসের বলার দরকার হবে না, কারণ আমরা এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম, যেমন সেডের পরিবর্তে আমরা টোল্ড দিলাম, তারপরে হচ্ছে আমরা ইনভার্টেড কমা উঠায় দ্যাট দিলাম, পার্সনের পরিবর্তন করলাম, এটা মূলত আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস করলাম। তো এখন আমরা জানি, উই নো দ্যাট there are 5 kinds of sentences: assertive, interrogative, imperative, optative and exclamatory. আমি এটা ডিটেইলস এখন যেতে যাচ্ছি না, because you are a student of 8, 9 and 10 and you know about it, about the sentences. ওকে, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা এখন ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ন্যারেশনটা আমরা করব। ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটা তারপরেও ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ইন্টিগ্রেটিভ মিন্স প্রশ্ন করা, টু আস্ক সাম কোয়েশ্চন, যে কোনো প্রশ্ন করাই হচ্ছে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। আর আমাদের চেনার জন্য আমরা যদি বলি যে আমরা কিভাবে চিনব, আমাদের চেনার একটা খুব সহজ উপায় হচ্ছে বাক্যের শেষে নোট অফ ইন্টিগ্রেশন থাকবে, নোট অফ ইন্টিগ্রেশন থাকবে। যেমন Harold said, why are you making late in the সরি, এখানে আমরা একটা অবজেক্ট দিয়ে নেই। Harold said to me, Harold আমাকে বললো, why are you making late in the class? কেন তুমি ক্লাসে দেরি করতেছো? Why are you making class? তো যে এখানে যে শেষে একটা ইন্টিগ্রেশন আছে, নোট অফ ইন্টিগ্রেশন আছে, এটা দেখে বুঝবো যে এটা কি সেন্টেন্স, এটা হচ্ছে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। এটা দেখে আমরা বুঝে যাব এটা কি সেন্টেন্স, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। তো ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের রুলসটা কি? পার্সনের পরিবর্তন সেম, টেন্সের পরিবর্তনও সেম, পার্সনের পরিবর্তন সেম, টেন্সের পরিবর্তন সেম, শুধুমাত্র ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের না, ইম্পারেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্সে পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন সেম। এখানে যে কিছু বিষয়গুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে যে
প্রশ্ন করলে পারে আমাকে আক্স টানতে হবে। আমরা জানি আক্স মানে কোনো কিছু জিজ্ঞাসা করা। তো আমরা এখানে আক্স টানতে পারি। এখানে ইনভার্টেড কমা উঠে আনবো কি আক্স, সরি আমরা এখানে যেটা করবো হচ্ছে এই সেটের পরিবর্তে আমরা আক্স টানবো, সেটের পরিবর্তে আক্স টানবো। আর হচ্ছে ইনভার্টেড কমা উঠানোর পরে এখানে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন শুরু হলে ডাব্লিউএস ওয়ার্ড আনবো। ডাব্লিউএস ওয়ার্ড আমরা সবাই জানি, হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, এগুলা। তো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন শুরু হলে ডাব্লিউএস ওয়ার্ডই আনবো ইনভার্টেড কমা উঠায়। আর ডাব্লিউএস ওয়ার্ড যদি না থাকে, যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে আমরা ইফ আনবো। এখানে যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড আছে তাহলে আমরা ডাব্লিউএস ওয়ার্ডই আনবো। আরেকটা জিনিস কিন্তু স্টুডেন্ট সবসময় উইল হ্যাভ টু বেয়ার ইন মাইন্ড, খেয়াল রাখতে হবে, সবসময় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে আমরা যখনই ডাইরেক্টকে ইনডাইরেক্ট করব, সব সেন্টেন্স আমাদের কিসে হবে? অ্যাসার্টিভে হবে। অ্যাসার্টিভে হবে, এটা খেয়াল রাখবা। অ্যাসার্টিভ মিন্স সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই ক্যাটাগরিতে আবার আনতে হবে। তাহলে আমি এদেরকে সমাধান করি। তাহলে আমি কি লিখবো? এটা আমার ডাইরেক্ট, এটা আমার ইনডাইরেক্ট। Khairul asked me if, sorry, যদি এটার সমাধান করি, ইনডাইরেক্ট Khairul asked me, why থাকলে আমরা why এ আনবো ডাব্লিউএস ওয়ার্ড। এখন আসছে কথা হচ্ছে যে পারসনের পরিবর্তন, ইউ কোথায় যাবে? অবজেক্টের সাথে যাবে। তা ইউল দ্য অবজেক্টের সাথে যাবে, তাহলে কি হবে? আই, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে কি হবে? আই ওয়াজ মেকিং লেট ইন দা ক্লাস। লাস্টে পুরুষটা বলবো। তাহলে খায়রুল asked me why I was making late in the class। তাহলে এটা সমাধান করলাম। এখন আরেকটা সেন্টেন্স লিখে আজকের মতো আমরা ক্লাস শেষ করে দিব। কারণ ন্যারেশন একটা বড় অধ্যায়, আমাদেরকে অবশ্যই এখানে 2 দিন বা 3 দিন সময় নিয়ে এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? তো আমি তো আরেকটা লিখে এই সেন্টেন্সটাই আমি ইফ দিয়ে লিখতাম, তাহলে আমি কি লিখতাম? Are you happy? Khairul said to me, are you happy? তাহলে আমাকে বললো তুমি কি সুখী, খুশি? তাহলে আমি কি লিখবো? Khairul asked me, যেহেতু আর দিয়ে শুরু আছে, আর দিয়ে শুরু আছে মানে কি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু আছে। অক্সিলারি ভার্ব দিয়ে শুরু থাকলে কি হবে? ইফ আনতে হবে। ইফ আই, অবজেক্টের সাথে আই ওয়াজ, তো এই হচ্ছে আমাদের আজকের মতো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স পর্যন্ত আলোচনা করলাম। এর মধ্যেই তোমার বাড়ির কাজ তোমরা অবশ্যই কিছু করবে, যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলস অনুযায়ী যে এক্সারসাইজগুলো পড়ে তুমি যখন অধ্যায়ে যাবা, এই ন্যারেশন অধ্যায়ে যাবা, দেখবা যে এই রুলসের পরে শেষে কিছু রুলস আছে, এগুলো পড়ে তাহলে সেগুলো সমাধান করার চেষ্টা করবা। দেন তারপরে হচ্ছে যে ইম্পারেটিভের কিছু রুলস আছে, অপটেটিভের কিছু রুলস আছে, এক্সক্লেমেটরির কিছু রুলস আছে, এগুলা নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। অ্যাট লিস্ট উইল হ্যাভ টু টেক 3 ক্লাসেস, 3টা ক্লাস আমাদেরকে আমার নিতে হবে। তাহলে তোমরা ইউ উইল বি